মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। সেনাপতিকে সুস্থ থাকতে হয় উল্লাস। তুমি যদি ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ো তবে তো পুরো পরিকল্পনাটাই ঘেটে যাবে। আরে কুছ পরোয়া নেই, আমরা জায়গাটা আজকে বেছে যাই। বিহার থেকে কবে ফিরছে সেটা খবর নাও, কিছুক্ষণ আগে বসিয়ে গেলেই হবে। সেই ভালো। লাট সাহেবের বেঁচে যাওয়াটা মিরাকেল। মাইন বসানো থেকে তার রাসায়নিক গঠন পুরোটাই অত্যন্ত পাকা হাতের কাজ। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন 2025 সালে দেবারতী মুখোপাধ্যায়ের লেখা রোমাঞ্চকর উপন্যাস উল্লাসকর, যেটি প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশন থেকে। শুনছেন উল্লাসকর পর্ব 10। নানান সভা ভক্তদের ভিড় সব সামলে যখন পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পেলেন বিপিনচন্দ্র পাল, সেখানে উল্লাসও আছে। উল্লাস যে বম্বের পাট তুলে দিয়ে ফিরে এসেছে এ খবরও জেলে বসেই পেয়েছিলেন। তাই ঘর খালি হতেই বিপিন জানতে চাইলেন তাঁর স্নেহের পালু এখন ঠিক কি কি করছে। মানিকতলার মুরারি পুকুরে বারিন্দা একটা আখড়া গড়েছেন বিপিন কাকা। যুগান্তরের ছেলেরা তো আছেই, আরো নতুন ছেলেও জুটছে। আমিও ভাবছি এবার থেকে সেখানেই থাকবো। তোর দাদা তো বিদেশ চলে গেছে, তুইও বাড়িতে থাকবি না? আসলে একদিন বাড়ি ছিলাম না, খাটের তলায় চটের ব্যাগে জিনিস রেখে দিয়েছিলাম। সেই জিনিস আসলে একটি তাজা বোমা। উল্লাসের ছোট ভাইটি সেটা নিয়ে খেলতে গেলে সেটি একটি গাছের গায়ে লেগে ফেটে গিয়েছে। আতঙ্কে তাই ঘর ছেড়ে মুরারি পুকুরের বাগানে থাকার সিদ্ধান্ত নিয়েছে উল্লাস। বিপিনচন্দ্র কিছুটা অবাক। তিনি প্রশ্নটা সরাসরি করলেন, জিনিস মানে কি জিনিস রেখে দিয়েছিলি তুই খাটের নিচে যে অমন বিস্ফোরণ হলো? উল্লাস আর চোখে তাকালো লীলার দিকে, তারপর মুখ নিচু করল। বিপিনচন্দ্র চুপ করে রইলেন কিছুক্ষণ। তারপর তার কপালের ভাঁজটা যেন ধীরে ধীরে সোজা হলো। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তুইও সেই হিংস্রতার পথ নিলি পালু? উল্লাস মুখ তুলে বিপিন কাকার দিকে তাকানোর সাহস পেল না ঠিকই, কিন্তু মাথা নিচু করেই বলল, আপনার বক্তৃতা, আপনার লেখা, এগুলোই আমাকে এই পথে এনেছে। সময়টা যে একদম অন্যরকম কাকা। মুখে বললে শোনা হচ্ছে না, কলম ধরলে ছিনিয়ে নিচ্ছে। আমি বিশ্বাস করি না যে হিংস্রতা দেখালেই দেশ জিতে যাবে, কিন্তু যারা আমাদের পায়ের নিচে পিষে মারছে তাদের অন্তত জানিয়ে দিতে চাই আমরা জেগে আছি। জাগিয়ে তোলার জন্য কি কেবল বোমা আর বন্দুকেরই দরকার হয় পালু? আমি স্বপ্ন দেখেছিলাম এমন এক সমাজের যেখানে মানুষ একে অপরকে জাগাবে যুক্তি দিয়ে, শিক্ষা দিয়ে। আর অরবিন্দ, সে কিনা বলছে দেশের জন্য অস্ত্র তুলে নাও, দেবী মন্দির গড়ো, বলি দাও, নিজে কেউ অন্য কেউ। পালু, বিপ্লব মানেই তো শুধু গুলির আওয়াজ আর বোমা ফাটানো নয়। বিপ্লব মানে মানুষকে গড়ার যুদ্ধ, সমাজকে পাল্টানোর দায়। কিন্তু কাকা, মানুষ গড়ার আগে তো শাসকের চাবুক থামাতে হবে। আপনি বলেন স্বদেশী সমাজ গড়ে তোলে, কিন্তু আমাদের চারপাশে তো ছাত্রদের পর্যন্ত চাবুক মারা হচ্ছে বন্দে মাতরম বলায়। এই অবস্থায় কি শুধু সাহিত্য আর সভা যথেষ্ট? যথেষ্ট নাও হতে পারে, কিন্তু পথটা ভুল হতে পারে না। আমি যখন বলি স্বদেশ, আমি চাই তা হোক যুক্তির ভিত্তিতে, শিক্ষা ও মানবিকতায়। অরবিন্দ এখন যা করছে তা ধর্মের ছদ্মবেশে রক্তমত্ততা জাগানো। ভবানী মন্দির, গোপন আশ্রম, এই দেশ কি আত্মঘাতী সন্ন্যাসীদের জন্য? সে নিজে যখন সবাইকে জাগাচ্ছে, তবে নিজে মাথা পেতে দায় নেয় না কেন? বিপিনচন্দ্রের কথায় উল্লাস হতচকিত হয়ে মুখ তুলে তাকালো। মানে? বিপিনচন্দ্র এবার সোজাসুজি উল্লাসকরের দিকে তাকালেন। মানেটা খুব সহজ পালু। এই প্রশ্ন শুধু আমার মনে আসেনি, অনেকের মনেই এসেছে। এদিকে সে বলছে নিজেকেও বলি দাও, অন্যদিকে যুগান্তরের সম্পাদকের অভিযোগে মিথ্যা জেল খাটছে ভূপেন্দ্রনাথ। এ কি দ্বিচারিতা নয়? উল্লাস থমকে গেল।
ওর মুখে যেন একটা জোরালো আঘাত এসে লাগল। চোখ দুটো বিস্ময়ে ছলছল করে উঠল। ভাবল, সেই অরবিন্দ যাকে আমি ভগবানের মতো মানি, যার কণ্ঠে শুনেছি বিপ্লবের মন্ত্র, যার লেখায় খুঁজেছি জীবনের মানে, সেই অরবিন্দকে নিয়ে বিপিন কাকার এমন মতামত। আপনি আপনি কি তাহলে অরবিন্দকে বিশ্বাস করেন না কাকা? বিপিনচন্দ্র উঠে দাঁড়ালেন। জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে বাইরে তাকালেন কিছুক্ষণ। পলাশ গাছের ঝরা লাল পাতাগুলো ছড়িয়ে পড়েছে মাটির উপর, যেন লাল রঙের নিঃশব্দ পত্রবোমা। লীলা আর শোভনা চুপ, একরকম নিষ্পন্দ হয়ে শুনছে এই কথোপকথন। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় পালু। আমি ওকে ভালোবেসেছিলাম, সম্মান করতাম, ভরসা করে আমার বন্দে মাতরম কাগজটাকে ওর হাতে তুলে দিয়েছিলাম। ওর লেখায় যেমন ছিল সাহস, তেমনি চোখেও ছিল আগুন। কিন্তু কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে সেই আগুন বড় এক পেশে। বিপিন কাকার কথা শুনে উল্লাস হতাশ গলায় বোঝাতে চেষ্টা করল। আপনি আসলে অরদাদার সঙ্গে হয়তো সেভাবে মেশেননি কাকা। উনি সত্যিই একটা সাধনার মধ্যে দিয়ে যাচ্ছেন। হয়তো হয়তো নিজেকে প্রস্তুত করছেন এমন কিছুর জন্য যা এখন আমরা বুঝতে পারছি না। বিপিনচন্দ্র মৃদু হেসে উঠলেন, যেন অভিজ্ঞ ক্লান্ত পিতার হাসি। হতে পারে পালু, হতে পারে ও সত্যি এমন কিছু ভাবছে যা আমাদের সীমিত দৃষ্টির বাইরে। কিন্তু আমার ভয় হয় এই নিজের ভেতরের তপস্যার আড়ালে যদি নিজের দায় এড়িয়ে চলার প্রবণতা থাকে, যদি ভবানী মন্দিরের ডাক আসলে ভক্তদের বলির বেদী হয়, যেখানে পুরোহিত নিজেই অনুপস্থিত থাকে। উল্লাস কিছুক্ষণ চুপ করে রইল। মনে মনে সে বুঝতে পারছিল, বিপিন কাকার কথায় যেসব সংশয় উঠে আসছে তা একেবারে ভিত্তিহীন নয়। হেমকানুঙ্গও একই কথা বলেন। কিন্তু ওর মন মানতে চায় না যে অরবিন্দ এইসব থেকে নিজেকে ইচ্ছে করে দূরে রেখেছেন। তাই নিজের মনেই যুক্তি সাজায়, অরবিন্দ হলেন সমগ্র বিপ্লব আন্দোলনের মূল নেতা। সামনে লম্বা লড়াই শুরু হতে চলেছে। এই সময় যদি ভূপেন্দ্রনাথের বদলে অরবিন্দ জেলবন্দি থাকতেন, তবে কি যুদ্ধের আগে সেনাপতির অনুপস্থিতি ওদের দুর্বল করে ফেলতো না? তবে বিপিনচন্দ্র আর এই নিয়ে কথা বাড়াতে চাইলেন না। ক্লান্ত গলায় কেবল বললেন, পালু, তোকে আমি অনেক দিন ধরে দেখছি। তোর মধ্যে কোনো ভণ্ডামি নেই, কপটতাও নেই। নিজের মনের আয়নাতেই তুই সবাইকে দেখিস। সকলের মনের আয়না কিন্তু অতটা স্বচ্ছ নয়, এটা মনে রাখিস। উল্লাস চুপ করে রইল। বিপিনচন্দ্র চেয়ে রইলেন উল্লাসের মুখের দিকে। দ্বিজদাস দত্তের এই মধ্যম পুত্রটিকে তিনি বড় ভালোবাসেন। নিজের কন্যার সঙ্গে বিশেষ সম্পর্কের বন্ধনটিও তাঁর কানে ইতিউতি এসেছে, তাতে তিনি অপ্রসন্ন হননি। তাকে দেখতে দেখতে মনে মনে ভাবলেন, এত চমৎকার স্বাস্থ্য, সৎ, পরিশ্রমী, গুণী ছেলে খুব কমই পাওয়া যায়। তবে সেদিনের কলেজ পড়ুয়া উল্লাস এই কয়েক মাসে যেন অনেকটা বড় হয়ে গেছে। উচ্চতার সঙ্গে চওড়া হয়েছে কাঁধ, কিন্তু চোখ দুটোয় রয়ে গেছে একই রকম সারল্য আর আবেগ। তিনি হঠাৎ হাত বাড়িয়ে উল্লাসের ডান হাতটা নিজের দুহাতের ভেতরে চেপে ধরলেন। রুদ্ধ কণ্ঠে বললেন, পালু, তুই যা ভাবিস বুঝে করিস। তুই যদি সত্যিই মনে করিস এই পথেই তোর সঠিক ব্যবহার হবে, তবে যা। শুধু একটা কথা মনে রাখিস, তুই আমার ছেলে না হলেও আমার সবচেয়ে আপন। আমি চাই তুই নিজেকেও জিতিয়ে ফিরিস। দেশ ঠিকই স্বাধীন হবে একদিন, কিন্তু স্বাধীনতার চেয়ে বড় হলো আত্মসম্মান। সেটা হারাস না পালু। পালু, ওটা বাঁচিয়ে রাখিস। এই আগুনে পুড়ে যেন ছাই না হয়ে যাস। উল্লাসের চোখ জলে ভিজে গিয়েছিল। সে বিপিনচন্দ্রের পা ছুঁয়ে প্রণাম করল। বাইরে অন্ধকার নামছে ঝুপ করে। জানালার বাইরে কোথাও একটা কাক ডাকল। সন্ধে ঘনিয়ে আসছে দূরের বাড়ি থেকে শঙ্খধ্বনি আর ধূপের গন্ধ নিয়ে। লীলা আর শোভনা স্থির দাঁড়িয়ে। ওরা দুজনেই একই সঙ্গে মুগ্ধ আর বিপর্যস্ত। অরবিন্দ চোখ বন্ধ করে ধ্যানে বসেছিলেন। অন্ধকার ঘর,
সামনে এক প্রকাণ্ড কালী মূর্তি। প্রদীপ জ্বলছে ঘরের প্রত্যেকটি প্রান্তে। বারিন প্রায় 1 ঘন্টা হয়ে গেল ঘরের চৌকাঠে বসে অপেক্ষা করছে। আর যাই হোক, সেজদাদা ধ্যানের সময় বিরক্ত করা পছন্দ করেন না, কিন্তু আমারও দেরি হয়ে যাচ্ছে। বাগান বাড়িতে ফিরতে হবে। এখনো সন্ধে আছে, রাস্তায় লোকজনের ভিড় আছে। নির্জন রাস্তায় ফিরতে গিয়ে পুলিশের নজরে পড়তে চাই না। শেষমেশ একসময় বারিন ধৈর্যচ্যুত হয়ে ডাকল, সেজদাদা। অরবিন্দ ধীরে চোখ খুললেন। তারপর উঠে দাঁড়িয়ে পিছু ফিরে বারিনের দিকে তাকালেন। তীব্র অথচ শান্ত সেই দৃষ্টি যেন বারিনের বুকের ভেতরটা অবধি দেখে ফেলছে। বলো বারিন। সেজদা কখনো ওকে তুই করে ডাকেন, কখনো তুমি। বারিন কুণ্ঠিত স্বরে বলল, সেজদাদা, সময় হয়ে যাচ্ছে, মুরারি পুকুরে ফিরতে হবে, কিন্তু তার আগে আপনার সঙ্গে কিছু কথা ছিল। অরবিন্দ প্রদীপের শিখার দিকে একদৃষ্টে তাকালেন। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, বলো কি বলবে। আচ্ছা, তার আগে আমি বলি, তোমার বৌদিদি এখন এ বাড়িতেই কিন্তু আছেন। জানি সেজদাদা, আমি ওপরে দেখাও করে এসেছি। তিনি খুব খুশি। বেশ, তার খুশিতেই আমার খুশি। এবার বলো, বাগানের ছেলেরা কেমন আছে? ভালো, তবে সেজদাদা, মনের মতো সাধু পাচ্ছি না। অনেককে আনলাম, কিন্তু কেউই সেভাবে। সাধু খুঁজছ কেন? আগে আপনিই তো বলেছিলেন যে ওদের মনের দিক থেকে শক্তিশালী করতে হলে আধ্যাত্মিকতা স্মরণ নিতে হবে। নিশ্চয়ই বলেছিলাম, কিন্তু সাধু ছাড়াও তো তা সম্ভব। সাধুত্ব তো কেবল গেরুয়া কাপড়ে নয়, সাধুত্ব থাকে কর্মে। যোগ মানে শুধু গুহায় বসে ধ্যান নয় বারিন। যোগ মানে শক্তিকে নামানো, সেই শক্তিকে কাজে লাগানো। তুমি যদি সত্যি আধ্যাত্মিক শক্তি চাও, তবে বাগানের প্রতিটি যুবককে তেমন সাধু বানাও যারা ধ্যান থেকে উঠে এসে তলোয়ার হাতে নেবে, অন্যায়ের গলা চেপে ধরবে। তাহলে সেজদাদা, আমরা যে অস্ত্র হাতে নিচ্ছি সেটাও ধ্যানেরই অংশ। অবশ্যই। আমি যে ইন্টিগ্রাল যোগা বলি, সেখানে তো কোনো বিভাজন নেই। ধ্যান মানে বিপদ থেকে পালানো নয়, ধ্যান মানে শক্তিকে আহ্বান করা। যোগ মানে কর্মে দক্ষতা। এই কর্ম যদি জাতিকে মুক্ত করতে পারে, তবে সেটাই ধ্যানের পরিপূর্ণতা। আসলে ধ্যান মানে কি? ধ্যান হলো মহাশক্তিকে নিজের ভেতর নামানো। সেই শক্তিকে কাজে লাগাতে হবে বারিন। যে শক্তি জীবনের বাইরে থাকে, তার কোনো দাম নেই। তাহলে আমরা যে কাজ করছি সেটাই কি আপনার মতে যোগের পথ? হ্যাঁ বারিন, কিন্তু আমার দর্শন হলো অখণ্ড যোগ। মানে ভেতরের সাধনা আর বাইরের কর্ম একই ধারায় বহমান। তাই আমি বলি, ধ্যান যদি তলোয়ার না গড়ে, তবে তা শূন্য, অর্থহীন। বারিন সশ্রদ্ধ দৃষ্টিতে নিজের সহোদরের দিকে তাকিয়ে রইল। অরবিন্দ ধীরে ধীরে পায়চারি করছিলেন। তুমি জানো, পাশ্চাত্যের দার্শনিক নিৎজে বলেছিলেন, উবামেঞ্চ, অতিমানব আসবে একদিন। কিন্তু সে কেবল শক্তির পুজো করেছে, দয়া আর প্রেমকে তুচ্ছ করেছে। আমার অতিমানব কিন্তু আলাদা। সে হল দেবমানব, যার ভেতরে শক্তি ও করুণা, কর্ম ও জ্ঞান দুই থাকবে। ভারতবর্ষ একদিন সেই দেবমানব জন্ম দেবে, আর তোমাদের প্রতিটি পদক্ষেপ হল সেই জন্মের প্রসব বেদনা। কিন্তু সেজদাদা, আমরা তো রক্ত ঝরাচ্ছি, এতে কি ঈশ্বরের ইচ্ছা পূর্ণ হয়? যুদ্ধ সবসময় অশুভ নয় বারিন। ভারতের এখন একমাত্র ধর্ম মুক্তি। সেই মুক্তির জন্য তলোয়ার তুলে নিলে তা পাপ নয়, বরং তা হল যজ্ঞ। যে হত্যা অন্যায়ের শৃঙ্খল ভাঙে, সেই হত্যা হল পুণ্য। অরবিন্দর বলার ভঙ্গিমায় বারিনের গায়ে কাঁটা দিয়ে উঠছিল। বারিন, ভারতবর্ষ কোনো মৃত ভূখণ্ড নয়।
ভারত এক জীবন্ত দেবী, এক শক্তি। আমি তাকে ধ্যানে বহুবার দেখেছি। তিনি রক্তমাখা, শৃঙ্খলাবদ্ধ, তেজস্বিনী। তিনি ডাকছেন, তিনি বলছেন, আমাকে মুক্ত করো। তোমরা যদি ভীরুর মতো চুপ করে থাকো তবে তাকে প্রতারণা করবে। তোমরা যদি অগ্নি হাতে নাও তবে তিনি নিজের শক্তি ঢেলে দেবেন। আমরা তো সেভাবেই দীক্ষা দিই সেজ দাদা, ভারত মাতার নামে শপথ করি। তাহলে আমাদের হাত কেবল অস্ত্র নয়, দেবীর হাত। হ্যাঁ, মানুষ নিজে কিচ্ছু নয় বারিন, মানুষ ঈশ্বরের হাতিয়ার মাত্র। তাই মনে রেখো, যখন অস্ত্র তুলবে তখন তুমি বারিন নও, তুমি হলে ওই ঈশ্বরের অগ্নি। ঘরের প্রদীপগুলো যেন হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। বারিন নিঃশব্দে উঠে দাঁড়ালো। তার মনে হচ্ছিল সত্যিই সে আজ দেবীর সৈনিক হয়ে উঠেছে। অরবিন্দ পিছু ডাকলেন। তুমি ছেলেদের বোঝাও বারিন, ধ্যান আর সংগ্রাম আলাদা নয়, এক। যে জাতি কেবল জপে ডুবে থাকে সে ভিক্ষুক হয়, যে জাতি কেবল অস্ত্র ধরে সেও অন্ধ হয়। আমাদের জাতি হবে ঋষি ও যোদ্ধার একত্র রূপ। বারিন মাথা নিচু করে এসে অরবিন্দকে প্রণাম করল। তার এই সেজ দাদা বংশের উজ্জ্বলতম জ্যোতিষ্ক, সত্যিই এক অস্বাভাবিক প্রতিভা স্ফুলিঙ্গ। অরবিন্দ বারিনের চোখের দিকে তাকালেন। বারিন, কাল মধ্যরাতে আমি কালীমায়ের স্বপ্নাদেশ পেয়েছি। তিনি স্বপ্নে আমাকে বলেছেন, শত্রুকে আঘাত করো, আমার সন্তানকে মুক্ত করো। আর আমাদের শত্রু নিধন যজ্ঞের প্রথম বলি কে হবে জানো? কে সেজ দাদা? এই বাংলার ছোট লাট অ্যান্ড্রু ফ্রেজার। বঙ্গভঙ্গের ছদ্মবেশে সে বাংলার আত্মাকে খণ্ডিত করেছে। তাকে আঘাত করা মানে কেবল এক শাসককে হত্যা নয়, মানে বাংলার আত্মাকে রক্ষা করা। অরবিন্দ দেবীর মূর্তির দিকে আঙুল তুললেন। বারিনকে বললেন, যাও, যাও বারিন, এ স্বয়ং কালী মায়ের নির্দেশ। বন্দে মাতরম। উল্লাস পাকাপাকিভাবে লোটা কম্বল নিয়ে চলে আসার পর মুরারিপুকুরের বাগানবাড়ির পরিবেশই বদলে গেছে। সবাইকে উত্তেজনায় হাসি মজায় মাতিয়ে রাখতে সে একাই 100। কত রকমের যে ছেলে জুটেছে তারই অত্তা নেই। তারা সবাই বারিন্দা, উপেন্দা আর উল্লাসদা বলতে অজ্ঞান। বেশিরভাগেরই ঠিক করে গোঁফের রেখা অবধি ওঠেনি। না আছে হাতে টাকা পয়সা, না আছে ভবিষ্যতের চিন্তা। খালি তাদের মাথায় একটাই পোকা কিলবিল করছে, ইংরেজদের মেরে তাড়াতে হবে। ওদের পুরনো বন্ধু দেবব্রত নবশক্তি কাগজ ছেড়ে এখানে চলে এসেছে। সে ভারিক্কি গলায় বলল, এই শোন পালু, এই ভাত ডাল আলু খেয়ে খেয়ে না পেটে একেবারে চড়া পড়ে গেল, বুঝলি? আজ রান্নার পালা কিন্তু তোর, খিচুড়ি আর ফুলুরি, ঠিক আছে? উল্লাস অমনি এক পায়ে খাড়া, দ্রুত বসে গেল ফুলুরির পুর মারতে। বাসন বলতে নারকেলের মালা আর মাটির শানকে। পুর বানানোর আগে সেগুলো ঘষে ঘষে তকতকে করে ফেলতে লাগল। সকালবেলার মৃদু রোদে ঝলমল করছে বারিন্দ্রর বাগান বাড়ি। পেছনের আম গাছের ছায়ায় মাদুরে বসে কেউ ধর্মশাস্ত্র পড়ছে, কেউ ঝুঁকে আছে রাসায়নিক সূত্রের খাতায়। উপেন দূর থেকে বলল, ওরে ওরে আস্তে, তোর ওই ব্যায়াম করা হাতে ওভাবে ঘষিস না, নারকেল মালাটা অক্কা পেল বটে। উল্লাস হাতের কাজ না থামিয়েই শটান ঘাড় ঘুরিয়ে বলল, উপেন্দা, এই নারকেল মালাই একমাত্র মালা যা গলায় পড়লে নয়, হাতে ঘষলেই দেশ সেবা হয়। তাহলে মালাটাকেও বিপ্লবী তকমা দিয়ে দে রে ভাই। তকমা তো দেবই, প্রয়োজনে বারিন্দার পকেট কেটে একটা বন্ড ছাপিয়ে আনবো। ইহাকে স্বদেশী বাসন ঘোষণা করা হইল। তবে তো আমার সানকিটারও একটা খেতাব চাই। প্রতিদিন এত আচ্ছেদ্য ভাত আতপোড়া ডাল গিলে নিচ্ছে, ও তো জাতির সহিষ্ণুতার প্রতীক। এটা ভালো বলেছে সত্যানন্দ। বাচ্চা ছেলেগুলো হাসিতে যোগ দেয়। এদের মধ্যে কেউ কলেজ পাশ করে এসেছে, কেউ তেমন লেখাপড়াই করেনি।
পাশ না করা ছেলেদের দিকে উল্লাসের দরদ যেন একটু বেশি। সে বলল, যারা পড়াশোনায় ফেল করে তারাই কিন্তু বিপদের দিনে এক একটা অজগর হয়ে ওঠে, দেখে নিস। এরকম কিছু সাহসী খ্যাপা ছেলেকে নিয়ে সে গড়ে তুলেছে তার বোমা দপ্তর, যেখানে রাসায়নিক সূত্র মানে শুধু পঠন নয়, প্রয়োগও আছে। আগে শিবপুরের বাড়িতে থাকতে অনেক সতর্কবার্তা, বিধিনিষেধ আর রাগঢাক ছিল। এখন সবকিছু অর্গলমুক্ত। উল্লাস যেন বোমার মশলাগুলোকে আত্মস্থ করে ফেলেছে। ঘুরতে ফিরতে বলে, এই নাইট্রোগ্লিসারিন, ডায়নামাইট স্টিকগুলো এরা আমার বন্ধু। আমি যখন রাতে ঘুমোই কত কি যে এরা কানে কানে এসে বলে যায়। নতুন ছেলেরা ওর কথা শুনে অবাক হয়। নাইট্রোগ্লিসারিন তোমার স্বপ্নে এসে কথা বলে? বাহ, তার সঙ্গে কথা না বললে সে আমার কাছে ধরা দেবে কেন? আচ্ছা, তুমি কেমন করে বোঝো কতটা গরম হলে খোলে ঢালতে হবে? একটু এদিক ওদিক হলেই তো হাতে বাস্ট করবে। একদিনও করেছে কি? হ্যাঁ শোন, মশলাকে ভালোবাসতে শেখ। মনে রাখিস, আমরা শিল্পী, মিস্ত্রি নই। বাগানের সবচেয়ে বড় আকর্ষণ হলো চা, আর সেই চা বানানোর গুরু বারীন্দ্র। যেই চা নারকেলের মালায় ঢেলে দেওয়া হয়, অমনি যেন এক অলিখিত সমাবেশ বসে যায়। চায়ের কাপে চুমুক দিতেই কেউ বলে ওঠে, বারিন্দার চায়েও মুক্তির স্বাদ। আশ্রমের নিয়ম বড় অদ্ভুত, অথচ সুশৃঙ্খল। প্রত্যেকের নিজস্ব নারকেলের মালা আর মাটির শানকি। খাওয়ার পর নিজে ধুয়ে রেখে দিতে হয়। ঘর ঝাড়পোঁছ, জামাকাপড় ধোয়া, উঠোন সাফ, সব কাজ নিজেদের। বিছানা বলতে মাদুর, বালিশ তোষকের নামই নেই। পড়াশোনাও চলছে জোর কদমে। বারিন রাজনীতি পড়ায়, উপেন গীতার শ্লোক, দেবব্রত ইতিহাস, আর উল্লাস কেমিস্ট্রির পাগলাটে শিক্ষক। নিজেই বলে, আমি রসায়ন পড়াই না, বিপ্লব বানাই। এখনো পর্যন্ত আর নর্মদায় সাধু খুঁজতে যাওয়া হয়নি, তবে বারিন এক সাধু বাবাকে মাঝে মাঝে আনে। সেই সাধু বাবা যোগাসন শেখান আর বলেন, নাভিতে শ্বাস নাও, কুম্ভক অভ্যাস করো, রক্ত নিজে নিজেই জেগে উঠবে। উল্লাসও এখন ভোরবেলা উঠে সূর্য প্রণাম করে, গীতা পাঠ করে, তারপর একটু যোগাভ্যাস। একবেলা আহার আর বাকি সময়টা কাজ, রান্না, গবেষণা আর মাঝে মধ্যে রাজনীতি নিয়ে তর্ক। রাতের বেলায় মোমের আলোয় লীলাকে চিঠি লেখা। একদিন আম গাছের ছায়ায় বসে উল্লাস বলে, আচ্ছা বারিন্দা, এই দলে একটা রোলার স্কেট টিমও তো বানানো যায়। ওর কথা শুনে বারিন চমকে তাকায়। রোলার স্কেট? হ্যাঁ, যদি কখনো পুলিশ ধাওয়া করে, স্কেট পরে দৌড়লে সুবিধা হবে না? সবাই একসঙ্গে হেসে গড়াগড়ি খায়। প্রফুল্ল নামে নতুন ছেলেটা বলে, উল্লাসদা, তুমি শুধু বোমা মন্ত্রী নও, আশ্রমের বিনোদন মন্ত্রীও। বাগানবাড়ির সন্ধেটা ভারী মনোমুগ্ধকর। মাদুরে আধশোয়া হয়ে শোনা যায় দূরের মন্দিরের সন্ধ্যারতি, মসজিদের আজান, পাশের গাছে পাখির ডাক, আর রান্নাঘর থেকে ভেসে আসা ধোঁয়ার গন্ধ। আর মাঝে মাঝে সমবেত সুরে গাওয়া বন্দে মাতরম যেন বাতাসের শরীরে গেঁথে যায়। উল্লাস ভাবে, সত্যি সত্যি এই জীবন ওর এক অন্য জন্ম। বিপ্লবের নাম করে জীবনকে নতুন করে চেনার যাত্রা। বোমা শুধু বিস্ফোরণ নয়, ওটাই যেন এক রূপক। পুরনো সমাজ ভবন ভেঙে নতুন দিনের পথ করে নেওয়া। আর সেই পথের শুরু এখানেই, এই বাগান বাড়ির ঘাস ফড়িংময় উঠোনে। একদিন উল্লাস মন দিয়ে খিচুড়ি রাঁধছে। একটা ছেলে এসে বলল, দাদা, তোমার বাড়ি থেকে দেখা করতে এসেছে। ছেলেটার কথায় উল্লাস চমকে উঠে দাঁড়ালো। কে এসেছে বললি? আমার বাড়ি থেকে? 3 জন এসেছেন, একজন মহিলাও আছেন। বললেন তোমাকে ডাকতে, গলির মুখে দাঁড়িয়ে আছেন, দেখা করবেন। উল্লাস বিভ্রান্ত মুখে কাঠের হাতাটা মাটির হাঁড়িতে রেখে বলল, চল 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 তো দেখি। আমিও যাব। চল না, ক্ষতি কি? চল চল চল। ছেলেটা সাগ্রহে উল্লাসের পিছু নিল। তার নাম সুশীল। সে এখানে থাকে না, কিন্তু প্রায়ই আসা যাওয়া করে।
আবাসিকদের সঙ্গে খেলাধুলো করে। তার বয়স মাত্র 15-16, কিন্তু এর মধ্যেই তাকে অনেকে চেনে। বন্দে মাতরম মামলার শুনানি চলার সময় এই সুশীলকেই 15 ঘা চাবুক মারার আদেশ দিয়েছিলেন ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড। সেই নিয়ে উত্তাল হয়েছিল গোটা শহর। বাগানবাড়ি থেকে কয়েক পা এগিয়ে গলির কাছাকাছি যেতেই উল্লাস অবাক হয়ে গেল। লীলা দাঁড়িয়ে আছে। তার দুপাশে উল্লাসেরই ছোট ভাই সুখসাগর আর বোন লাবণ্যবেশী। কাছাকাছি পৌঁছে ও কিছু বলতে যাওয়ার আগেই লাবণ্যবেশী লীলার হাত ছাড়িয়ে ছুটে এলো। তারপর ওকে জড়িয়ে ধরল। মেজদা, তুই কি আর কখনো বাড়ি যাবি না? উল্লাসের চোখ ভিজে গেল। না, বোনটা ছেলে মানুষই রয়ে গেছে। ও বোনের মাথায় হাত রেখে বলল, ধুর বোকামি, কেন যাব না? কবে যাবি? বাবার শরীর ভালো নয়, আজকাল খুব হাঁপান। মাও কেমন থম মেরে গেছেন। উল্লাস কি বলবে বুঝতে পারে না। সুখসাগর এগিয়ে এসে আর এক হাত ধরে টান দিল। বাড়ি চলো মেজদা। উল্লাস ঢোক গেলে। একদিকে ওর মন বেঁকে চড়ে যেতে থাকে, মনে হয় এক ছুটে গিয়ে মায়ের কোলে মাথাটাকে রাখে। অন্যদিকে যখনই বিপ্লবের কথা মনে হয়, সরকারের অত্যাচার অপমানগুলো চোখে ভাসে, চোয়াল শক্ত হয়ে ওঠে। আলগোছে দৃষ্টি পড়ে লীলার দিকে। তাকে সেই বরাবরের মতোই অপরূপা দেখাচ্ছে। মুখে শান্ত হাসি, চোখে অনেক কথা। ও চোখ সরিয়ে আকাশের দিকে তাকালো। মনে পড়ল অনেকদিন আগে পড়া ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের একটা লেখা, জাতির মুক্তি চাইলে ব্যক্তির আরাম বিসর্জন দিতেই হবে। আমাদের দেহ ক্ষতবিক্ষত হোক, কিন্তু জাতির আত্মা যেন জেগে ওঠে। ওর বুকের ভেতর দুটো টান একে অন্যকে ছেড়ে ফেলছে। একদিকে পরিবারের টান, লীলার টান, আর অন্যদিকে মাতৃভূমির ডাক। সুশীল চুপচাপ পাশে দাঁড়িয়ে ওকে দেখছে। ওর চোখেও যেন সেই প্রশ্ন। দাদা, তুমি কোন পথ বেছে নেবে? ওকে এই অবস্থা থেকে উদ্ধার করতেই যেন লীলা এগিয়ে এলো। লাবণ্যবেশীর হাত ধরে নরম স্বরে সে বলল, লাবণ্য, ওকে আটকাস না। ওর রক্তে আগুন আছে। একদিন ওই আগুন দিয়েই অন্ধকার কেটে আলো আসবে। তখন তোর মেজদা তোর কাছেই ফিরবে। উল্লাস কৃতজ্ঞ চোখে লীলার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে লাবণ্যবেশীর চোখের জল মুছিয়ে দিল। বলল, কাঁদিস না, কাঁদিস না রে পুঁটুরানি, কাঁদিস না। আমি ফিরবো, কিন্তু কিন্তু এখন নয়। যতক্ষণ না সবকিছু মিটছে। আমার ঘর হলো এই বাগান বাড়ি, আমার পরিবার হলো এই ছেলেরা। লাবণ্যবেশী বোধহয় কিছু বুঝল। ও কান্না থামিয়ে সরল চোখে তাকালো। সব মিটে গেলে তুই ফিরবি তো মেজদা? অবশ্যই ফিরবো। আমি যদি তখন না থাকি? এ কি, এ আবার কি কথা? উল্লাস কপট বকুনি দিল বোনকে। লীলা খুব বেশি কিছু কথা বলছে না, শুধু তাকিয়ে আছে নিষ্পলক, যেন এইটুকু সময় ও একেবারেই নষ্ট করতে চায় না। আকুল চোখে দেখে নিতে চায় তার উল্লাসকে। উল্লাসও অপলক দেখছিল আর ভাবছিল, লীলা আরো রোগা হয়ে গেছে, ভারী সুন্দর দেখাচ্ছে। এখানে আসার আগে বলে এসেছিলাম, খুব প্রয়োজন ছাড়া যেন দেখা না করে। পুলিশের নজর আছে। আমি চাই না লীলা কোনোভাবেই বাগান বাড়ির সঙ্গে জড়িয়ে পড়ুক। কিন্তু মুক্তকেশী নাকি খুব উতলা হয়ে পড়েছেন, তাই বিপিন কাকার বাড়িতে খবর নিতে পাঠিয়েছিলেন। লীলা 2 ভাই বোনকে নিয়ে এসেছে। অনেকক্ষণ পর উল্লাস ভাইকে কাছে টেনে নিল, বলল, এই, তোকে ভিক্টর হিউগোর লে মিজেরাবলে গল্পটা বলেছিলাম, মনে আছে? সেখানে গ্যাভরোস বলে ছোট্ট ছেলেটা ব্যারিকেডে দাঁড়িয়ে গান গাইতে গাইতে শহীদ হয়েছিল। সংসার, স্কুল, খেলার মাঠ সব ফেলে দিয়েছিল সে, কারণ স্বাধীনতা ছিল তার কাছে সবচেয়ে বড়। একটা ছোট ছেলে? হ্যাঁ, ফরাসি মেয়েরাও বাস্তিল দুর্গ দখলের দিন নিজেদের সন্তানকে কোলে নিয়ে রাস্তায় বেরিয়েছিল। আর মনে আছে
ফরাসি লেখক ও ঐতিহাসিক জুল মিশলেট কি লিখেছিলেন? বিপ্লব মানে কেবল রাজাকে সিংহাসন থেকে নামানো নয়, বিপ্লব মানে মানুষের বুক থেকে ভয় সরানো। উল্লাস ভেজা চোখে লীলার দিকে তাকালো। ভ্রু দুটো কাঁপছে ওর। ফেরার পথে সুশীল জিজ্ঞাসা করল, উল্লাসদা, তোমায় একটা কথা জিজ্ঞেস করব? বল। তোমরা বারবার ফরাসি বিপ্লব, আমেরিকান বিপ্লবের কথা বলো কেন? আমাদের দেশের সঙ্গে ওদের মিল কোথায়? মিল অনেক সুশীল, অনেক। ইতিহাসের মাটিতে মানুষ আলাদা হলেও রক্ত একই কথা বলে। ফরাসিরা যখন বাস্তিলের কারাগার ভাঙল, তখন তারা রাজাকে নয়, ভয়কে ভাঙল। আমেরিকানরা যখন বস্টন টি পার্টিতে চা ফেলে দিল সমুদ্রে, তখন তারা পণ করেছিল, আমরা আর কারোর পরাধীন নই, আমাদেরও তো তাই করতে হবে। ভয় পেলে হবে না। ভয়? ভয় তো আমি পাই না উল্লাসদা। সেদিন যখন চাবুক মারছিল কিংসফোর্ডের লোকেরা, প্রথম 3টে ঘাই বুকটা দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু হঠাৎ মনে হলো এই ব্যথা আমার একার নয়, এই ব্যথা আমার মায়ের। তখন আমি চিৎকার করে বলে উঠলাম, বন্দে মাতরম। উল্লাস চমকে তাকালো। কে বলবে বাচ্চা ছেলে? সুশীলের চোখ দুটো চকচক করছে। এক একটা করে চাবুকের ঘা পড়ছিল আর লোকজন শিউরে উঠছিল, কিন্তু আমি হাসছিলাম, কারণ আমি জানতাম ওই হাসিটাই ওদের ভয় ধরাবে। জানো দাদা, আমার বাড়ি শিলং, বাবা সেখানকার জেলের ক্লার্ক। ছোট থেকে বাবার মুখে শুনে আসছি জেলে অত্যাচারের কথা। তখন থেকেই বুক অস্থির হতো। গভর্নমেন্ট হাই স্কুলে ডাবল প্রমোশন পেয়েছিলাম, কিন্তু মনে হলো শুধু লেখাপড়া করে কি হবে? দেশ আগুনে জ্বলছে, আমাকেও তো কিছু করতে হবে। তারপর সিলেটে জ্ঞানেন্দ্রনাথ ধরের গুপ্ত সংগঠনে যোগ দিলাম। সেখানেই প্রথম শিখলাম কিভাবে হাতের মুঠি শক্ত করতে হয়। মানে তখন থেকেই ট্রেনিং নিচ্ছিলি? হ্যাঁ, বক্সিং, লাঠি খেলা সব রপ্ত করলাম। তারপর আমাদের সুরমা উপত্যকায় বিপিন পাল এলেন বক্তৃতা দিতে। বিশ্বাস করবে না দাদা, তার গলার শব্দ যেন বুকের ভেতর ঢুকে আগুন ধরিয়ে দিল। তখনই ঠিক করলাম কলকাতা যেতেই হবে। কলকাতাতেই সব যুদ্ধ, এখানেই স্বাধীনতার আসল পাঠ। তুই তো বড্ড ছোট রে, তারপরও এত বড় সিদ্ধান্ত নিলি? ছোট বলে কি বুক ছোট হয় দাদা? এসে ভর্তি হলাম ন্যাশনাল স্কুলে। এখন জিমন্যাস্টিক্স শিখছি বিপিন বিহারী গাঙ্গুলির কাছে। তিনি আমাদের বলেন, দেশের ভার যে নেবে তার মেরুদণ্ড ইস্পাতের হতে হবে। আমি সেই ইস্পাতই বানাচ্ছি। বাগানের গেট দিয়ে ঢুকে উল্লাস থমকে দাঁড়ালো হঠাৎ। তারপর সুশীলের কাঁধে হাত রাখল। তুই গ্যাভরোসের পুনর্জন্ম রে সুশীল। ভিক্টর হিউগো যাকে নিয়ে লিখেছিলেন, যে শিশু ব্যারিকেডে গান গাইতে গাইতে শহীদ হয়েছিল, তুই তারই বাংলার রূপ। বয়সে কিশোর, রক্তে বিপ্লব। কিন্তু দাদা, আমি এখনো তো কিছুই করতে পারিনি, শুধু চাবুক খেয়েছি। কিছু করা মানে তো মরা নয় রে বোকা। আসল কাজ হলো মনের ভেতর ঘাপটি মেরে বসে থাকা ওই ভয়টাকে মেরে ফেলা। তুই যেদিন মাটিতে লুটিয়ে পড়েও ভয় পাসনি, সেদিনই অর্ধেক যুদ্ধ জিতে ফেলেছিস। দাদা, বারিন্দা বলেন আর 2-3 বছরের মধ্যে আমাদের গোটা দল সারা দেশকে লড়াইয়ে নেতৃত্ব দেবে। সবাই দেখবে বাঙালি মরে যায়নি। তুমি শুধু বলো, কবে আমরা মাঠে নামবো? খুব শিগগিরই সুশীল, খুব শিগগিরই। ছোটলাট ফ্রেজারকে মারার আদেশ? এপার বাংলা, বিহার, ওড়িশা মিলিয়ে পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গের ছোটলাট অ্যান্ড্রু ফ্রেজারকে হত্যার পরিকল্পনা শুনে উল্লাস, ঋষিকেশ, উপেনের মতো বাগানের নেতাদের মধ্যে বেশ একটা সাড়া পড়ে গেছে। বাচ্চা ছেলেগুলোকে খুলে বলা যায় না কিছু, তবে তারাও বুঝতে পারছে এবার কিছু একটা ঘটতে চলেছে। বারিন সেদিন সন্ধ্যার আলোচনায় বসে বলল, ফুলারের কেসটা মনে আছে তো? গুলি ছোঁড়ার আগে উল্টে মহেন্দ্র হাতটাই হারাতে বসেছিল। এবার কিন্তু সব দিক বুঝে শুনে এগোতে হবে। না না না,
ওসব চলবে না। নো গুলি, নো বম্ব। তাহলে কি হাতে তলোয়ার নিয়ে ট্রেন থামাবো নাকি, বারিনের সেই জলাতঙ্ক বাবাজির মতো? বারিন কটমট করে কি বলতে যাচ্ছিল, উল্লাস থামিয়ে দিল। না, আমি ভেবেছি মাইন। মাইন মানে বোমার মতোই কিছু? না, বোম হাতে করে ছুঁড়তে হয়, কিন্তু মাইন পুঁততে হয় মাটির নিচে। চাপ পড়লেই ফাটবে। আমরা রেল লাইনের তলায় মাইন পুঁতে রাখব। ট্রেন যখন আসবে, শুধু ফ্রেজার নয়, পুরো ট্রেনটাই আকাশে উড়ে যাবে। উল্লাসের কথা শুনে ঋষিকেশ অবাক হয়ে প্রশ্ন করল, কি বলছিস পালু? মাইন তো তবে একেবারে সেনাদলের অস্ত্র। হ্যাঁ, ঠিক। আর সে কারণেই নির্ভুল লক্ষ্যভেদ। গুলি ছুঁড়লে পুলিশ এসে গুলি চালাবে আর আমরা মরব। বোম ছুঁড়লে গায়ে নাও লাগতে পারে, কিন্তু মাইন একেবারে পরিকল্পিত বিজ্ঞানসম্মত আঘাত। একবার যদি ফ্রেজারের ট্রেন গুঁড়িয়ে যায়, ইংরেজ সরকার থরথর করে কাঁপবে। কিন্তু মাইন বানাবো কি করে? এখানে কি সেই সব জিনিস পাওয়া যাবে? ওহে বারিন্দা, এমনি এমনি কি শিবপুর কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং এর লাইব্রেরিতে পড়ে থাকতাম? ডিনামাইট নিয়ে পাহাড় ফাটানো, মাইন তৈরি, এই সব আমি শিখেছি। বারুদের রাসায়নিক মিশ্রণ, ডিটোনেটর, চাপ পড়লেই ফাটবে। আমি নিজেই তৈরি করব। এই মুরারি পুকুরেই তার ট্রায়াল হবে। দরকার হলে মাটির নিচে একটা চোরা সুড়ঙ্গ কেটে রেখে দেব। উল্লাসের কথাগুলো শুনে বারিনের মুখ উত্তেজনায় লাল হয়ে গেছে। ঠিকঠাক হবে তো? আলবাত হবে। ট্রেনের চাকা চাপ দিলেই ডিটোনেটর সক্রিয় হবে। ভিতরে নাইট্রেট, সালফার আর আরো কিছু কেমিক্যালস মিশিয়ে এমন বানাবো, বিস্ফোরণটা সরাসরি ওপরে উঠে পুরো বগিটাকে ফাটিয়ে দেবে। ঘটনাটা কল্পনা করেই বারিন আনন্দে মাটিতে একটা ঘুষি মারল। সাবাস উল্লাসদা, কেউ গুলি চালাবে না, কেউ বোম ছুড়বে না, অথচ ফ্রেজার মুহূর্তেই শেষ। এই আলোচনা শুনেও উপেন কিন্তু চুপচাপ। খানিকক্ষণ পরে বলল, তুই কি নিশ্চিত উল্লাস? শুধু বই পড়ে কি এসব হাতে কলমে বিদ্যে শেখা যায়? দেখবে, কেমিস্ট্রির ছাত্র ছিলাম, বাড়িতে ল্যাব বানিয়ে হাতে কলমে অনেক কিছুই করেছি। মাইনটা বানিয়ে টিন দিয়ে সিল করে রাখবো, মাটির ভেতরেও নষ্ট হবে না। আর ট্রিগার হিসেবে ইলেকট্রিক তার ব্যবহার করব। আমাদের দ্য গ্রেট উল্লাস। বারিন এসে উল্লাসের হাত জড়িয়ে ধরল। কি কি লাগবে বলো, আমি সব জোগাড় করব, যেভাবেই হোক। ডায়নামাইট স্টিক লাগবে, অ্যাসিড লাগবে, আরো কিছু। সব হয়ে যাবে। দিন দশেকের মধ্যেই মাইন তৈরি করে ফেলল উল্লাস। খোঁজ নিয়ে জানা গেল, এই সপ্তাহের শেষেই দার্জিলিং থেকে কলকাতায় ফিরবেন ফ্রেজার। দুদিন কলকাতায় কিছু বৈঠক সেরে চলে যাবেন বিহারের দিকে। সবাই মিলে অনেক দিক ভেবেচিন্তে ঠিক হলো, মাইন পোঁতা হবে হাওড়া বর্ধমান লাইনের মানকুণ্ডু বলে এক জায়গায়। ট্রেনে চেপে চন্দননগর পৌঁছল উল্লাস। সঙ্গে বারিন, উপেন, ঋষিকেশ আর সত্যানন্দ। আর একটা নতুন ছেলেও সঙ্গে এসেছে, নাম নরেন। শ্রীরামপুরের বিখ্যাত গোস্বামী পরিবারের ছেলে। চন্দননগর স্টেশনে নেমে রেল লাইন ধরে হাঁটতে লাগলো উল্লাস। ওর কাঁধের ঝোলা ব্যাগে মুরারি পুকুরের বাগান বাড়িতে বানানো মাইন আর ডাইনামাইট স্টিক। তফাতে দাঁড়িয়েছিল বাকিরা। উপেন ঘড়ি দেখে বলল, আর একটু পরেই তো লাট সাহেবের ট্রেন ঢুকবে, তার মধ্যে গর্ত খুঁড়ে মাইন বসানো যাবে। উপেনের কথা ভুল নয়। কিছুক্ষণের মধ্যেই ট্রেনের হুইসেল শোনা গেল। এদিকে উল্লাস তখনও নির্জন জায়গা খুঁজে পায়নি। ট্রেন এলো, হু হু করে বেরিয়ে গেল। উল্লাস ফিরে এসে বলল, আরে কুছ পরোয়া নেই, আমরা জায়গাটা আজকে বেছে যাই। বিহার থেকে কবে ফিরছে সেটা খবর নাও, কিছুক্ষণ আগে বসিয়ে গেলেই হবে। সেই ভালো। ফ্রেজার রাতের ট্রেনে ফিরলে ভালো হয়। এই খটখটে দিন দুপুরে অনেকেই তোমার দিকে ঠাড়ে ঠোড়ে তাকাচ্ছে। উল্লাস অত্যন্ত সুদর্শন, সুদেহী। এমন একটি 20-22 বছরের ছেলের দিকে সবাই তাকিয়ে থাকবে, সেটাই স্বাভাবিক। ওরা আর ঝুঁকি নিল না। ফ্রেজারের বিহার থেকে ফেরার একদিন আগে মানকুণ্ডুর একটা রেল ব্রিজের কাছে রাতের অন্ধকারে গর্ত খুঁড়ে মাইনটা পোঁতা হলো।
রেল লাইনের স্লিপারের তলায় মাইন ঠিকমতো বসে গেল। তবু উত্তেজনায় উল্লাসের হাত দুটো কাঁপছে। এই খবর ঠিকঠাক আছে তো? হ্যাঁ, এরপর ওই লাট সাহেবের ট্রেনটাই আসবে তো? এলেই ফিউজে আগুন দিতে হবে। কিন্তু অপেক্ষাই সার। সেই রাতে কোনো ট্রেনই এলো না। তবু ওরা হাল ছাড়ল না। ফ্রেজার এবার গেছে ওড়িশায়। পাকা খবর আছে 3 দিন পর সন্ধেবেলায় কলকাতা ফিরবে। আগে থেকেই উল্লাস খড়গপুরের কাছে নারায়ণগড় বলে একটা নির্জন জায়গা পছন্দ করে এলো। তবে তবে রুক্ষ এলাকা, মাটি শক্ত, মাইন বসাতে কিন্তু সময় লাগবে। ঠিক আগের দিন 5 ঘন্টা ধরে সেই শক্ত মাটি খুঁড়ে মাইন বসানোর গর্ত তৈরি করা হলো। মাইন বসানোর গর্ত তৈরি করল উল্লাস, বিভূতি আর সত্যানন্দ। বিকেলের দিকে মাইনটা বসানো গেল। ঘামে ভিজে পুরো শরীর, তবু মুখে জলজল করছে হাসি। হ্যাঁ, এবার এবার আর লাটের রেহাই নেই। কাল এসে শুধু ফিউজে আগুন লাগাবো, ব্যাস। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। পরের দিন সকাল থেকে উল্লাসের জ্বর, চোখ খুলতে পারছে না, মুখ ফুলে ঢোল। তবুও সে বলল, আমি আমি যাব, আমি যাব। পাগল হলে নাকি? এই অবস্থায় কেউ যায়? উঠে দাঁড়াতেই পারছো না। তবে চিন্তা নেই, বিভূতি আর প্রফুল্ল তো তোমার কাছ থেকে ভালোই শিখেছে সব। শুধু তো আগুন ধরানো, ওরা ঠিক পারবে। উল্লাসের গা জ্বরে পুড়ে যাচ্ছে, তবু ওর মুখটা আরো নিভে গেল। এই প্রথম আমার নিজের হাতে বানানো মাইন ঠিকঠাক ফাটবে, আর আমি নিজে থাকতে পারবো না। তাও আবার হয় নাকি? ওর মনের কথা বুঝে প্রফুল্ল বলল, চিন্তা করো না দাদা, আমরা ঠিক পারবো। উল্লাস তবু উঠতে চেষ্টা করে, কিন্তু পারে না, হাল ছেড়ে দেয়। ওর চোখের সামনে ভেসে উঠল লীলার মুখ। লীলা যেমন বিচক্ষণ, তেমনই ধীর স্থির। ও এই পরিস্থিতিতে পড়লে কি করত? অন্যদের হাতে দায়িত্ব ছেড়ে দিত, নাকি নিজেই চলে যেত? চিন্তাটা মনে আসা মাত্র লীলা যেন বলে উঠল, সেনাপতিকে সুস্থ থাকতে হয় উল্লাস। তুমি যদি ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ো, তবে তো পুরো পরিকল্পনাটাই ঘেটে যাবে। লীলা ঠিক বলেছে। উল্লাস লাল চোখে প্রফুল্ল আর বিভূতির দিকে তাকায়। স্লো ফিউজে আগুনটা লাগাবি, বুঝলি? ঠিক যেমনটা শিখিয়েছি। প্রফুল্ল উল্লাস দাদার খুব ন্যাওটা। সে লম্বা ঘাড় নাড়ল। কিন্তু এবারেও ফ্রেজার রক্ষা পেয়ে গেলেন। ফিউজে আগুন দেওয়া হলো ঠিকঠাক, ট্রেনও এলো। মাইনে চাকা পড়তেই প্রচণ্ড শব্দে বিস্ফোরণও হলো। কিন্তু ওরা দূর থেকে লুকিয়ে দেখল এক আশ্চর্যের ব্যাপার। ট্রেন লাইন থেকে ছিটকে পড়ল না, বিপদ সংকেতে ধীরে ধীরে থেমে গেল। দুটো সমান্তরাল রেল লাইনের একটা সাপের মতো তালগোল পাকিয়ে মুচড়ে গেছে। যেখানে মাইন ফেটেছে সেখানে ফুট 6 গর্ত। দ্রুত পুলিশ চলে এলো, বম্ব এক্সপার্টরাও এসে পড়ল। ড্রাইভার থেকে গার্ড সবাই এই আকস্মিক বিপর্যয়ে হতবাক। ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে। সেই সময় প্রচণ্ড ধাক্কা খেয়ে শূন্যে উঠে গেছিল। এ যে কোনো হামলা তাতে সন্দেহ নেই কারুর। খড়গপুর থেকে অন্য একটা ইঞ্জিন টেনে এনে নিয়ে যাওয়া হতে লাগলো ছোটলাটের ট্রেন। বম্ব এক্সপার্টরা সব খতিয়ে দেখে বললেন, লাট সাহেবের বেঁচে যাওয়াটা মিরাকেল। মাইন বসানো থেকে তার রাসায়নিক গঠন পুরোটাই অত্যন্ত পাকা হাতের কাজ। ব্রিটিশ সরকার নড়ে চড়ে বসল। এ তো ভয়ঙ্কর কিছুর পূর্বাভাস। এমনিতেই বাংলার জায়গায় জায়গায় যেভাবে প্রতিদিন গুপ্ত সমিতি গজিয়ে উঠছে, গোয়েন্দারা তাতে দিশেহারা। এর মধ্যে এত সুপরিকল্পিত ষড়যন্ত্র যদি জানাজানি হয়, তাদের সাহস তো আরও বেড়ে যাবে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হলো। ধরপাকড় করে গ্রেপ্তার করে আনা হলো 8 জন কুলিকে। মারের চোটে তারা স্বীকারোক্তি দিতে বাধ্য হলো। রটিয়ে দেওয়া হলো নিজেদের মজুরি নিয়ে সাধারণ আক্রোশ থেকেই তাদের এই কাণ্ড।
খবরটা বাগানবাড়িতে নিয়ে এসে বারিন হাসিতে ফেটে পড়ল। ভেবে দেখো, এই হলো ব্রিটিশ সিংহের গোয়েন্দাদের দৌড়। আসল লোককে ধরতে না পারলে যাকে পারো তাকে ধরে শিকার করিয়ে দাও। কলকাতায় ফেরার পর থেকে উল্লাসের আফসোস যাচ্ছিল না। এত বড় সুযোগটা কিভাবে যে হাতছাড়া হলো। কিন্তু বারিনের অট্টহাসিটা যেন ওর বুকে এসে বিঁধল। ইস, ওই গরিব কুলিগুলো হয়তো পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল, বিনা দোষে তাদের জেল হলো। তাতে কি? লিলিজ ইফিউজ পড়নি? অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। বহু বছর পরে শিলচরের এক ভাড়া বাড়িতে ভোররাতে বৃদ্ধ উল্লাসকর ঘুমের ঘোরে চেঁচিয়ে ওঠেন, কেন ওরা সাজা পেল? কেন কেন? লীলা ঘুমোচ্ছিলেন। শরীরের ব্যথায় রাতে ঘুম আসতে দেরি হয়। ভোরের দিকে ঘুমটা গভীর হয়। তিনি চমকে জেগে উঠলেন। কি হয়েছে? উল্লাসকর ততক্ষণে উঠে বসেছেন। ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে বললেন, মাইন বসালাম আমরা, আর জেল খাটলো কজন গরিব কুলি। সেটা কি ঠিক কাজ হয়েছিল লীলা? লীলা ঘুম চোখে দীর্ঘশ্বাস ফেললেন। উঠে বসে যে স্বামীকে শান্ত করবেন সেই ক্ষমতা তার নেই। কোনো মতে আধশোয়া হয়ে বসতে পারেন তিনি। মলিন হয়ে যাওয়া পাশবালিশটাকে ভর দিয়ে প্রাণপণ চেষ্টায় একটু উঠতে পারলেন লীলা। কবেকার কথা, মাঝখান দিয়ে যেন একটা গোটা জন্ম কেটে গেছে। এখন আর ওসব ভেবে লাভ কি? লাভ ও লোকসানের পরোয়া কি আমি কোনোদিন করেছি নাকি? বিপিন কাকা আমায় বলেছিলেন, মনে নেই তোমার? মনে নেই? অপরাধীর শাস্তি পেল নিরপরাধ কুলি। এ কি নেই? এ কি ধর্ম লীলা? এই যে অধর্ম, সেই অধর্মের জন্যই কি আমার ছোট বোনটা অকালে চলে গেল? তা কেন? অধর্মের দায় তো তোমার ছিল না। কেন ছিল না? কেন ছিল না? আমি কি পারতাম না গিয়ে দোষ স্বীকার করতে? তবে তো ওরা শাস্তি পেত না। কিন্তু তাহলে তো গুরুর আদেশ অমান্য করা হতো উল্লাস, তাই না? হ্যাঁ, মনে নেই? তুমি অরবিন্দের কাছে দীক্ষা নিয়েছিলে, বিনা প্রশ্নে আদেশ পালন করবে। উল্লাসকর ধীরে ধীরে মাথা নাড়েন। তারপর হঠাৎ ফুঁপিয়ে কেঁদে ওঠেন শিশুর মতো। লীলার মন বেঁকে চলে যায়। তিনি স্বামীর অশক্ত পিঠে হাত বুলিয়ে দিতে থাকেন। কেঁদো না, পুরনো স্মৃতি মানেই কষ্ট। উল্লাসকর থামলেন না। মাথা তুলে হঠাৎ যেন নিজের সঙ্গেই কথা বলতে শুরু করলেন। লীলা, যখন প্রথম দীক্ষা নিলাম মনে হয়েছিল এই দেশ স্বাধীন হবে আগুনের লেলিহান শিখায়। আমরা যে বীজ বুনলাম তা থেকে অঙ্কুর গজাবে। অথচ দেখো, বীজ পুঁতলাম ঠিকই, কিন্তু গজালো বিষ ফল, আর শাস্তি পেল নিরপরাধ গরিব কুলি। ক্ষুদিরাম বলে সেই বাচ্চা ছেলেটা, কানাইলাল, সত্যেন, প্রফুল্ল, আরো কতজন, তার ইয়ত্তা নেই। কিন্তু আমি কি করলাম লীলা? আমি শুধু বেঁচে গেলাম। কেন বাঁচলাম লীলা? তুমি কি করনি উল্লাস? আলিপুরে জেল খেটেছ, আন্দামানে অত্যাচার সয়েছ। তোমার মাথা থেকে যাতে আর অমন বোমা তৈরির বুদ্ধি না বেরোয়,
মেরে মেরে তোমার মাথার শিরা ছিঁড়ে দেওয়া হয়েছে। মাদ্রাজে কষ্ট পেয়েছ, ফিরে এসে আবারও গ্রেপ্তার হয়েছ। আমি আমি জানতাম লীলা, কর্মফল থেকে কেউ রেহাই পায় না। আমি ভুলে গেছিলাম শাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্ততে কামকারত ন সিদ্ধিমবাপ্নোতি ন সুখং ন পরাঙ্গতিম। যে শাস্ত্রের বিধি ত্যাগ করে খামখেয়ালি কামনায় কাজ করে, সে না সিদ্ধি পায়, না সুখ, না পরম গতি। আমরা কি তাই করিনি লীলা? প্রতিহিংসার বশে ভুল কাজ করিনি? দলের কাজে ফান্ড তোলার জন্য গরিব বিধবার বাড়িতে ডাকাতি করেছে দল। আমি কেন বাধা দিইনি? লীলা চুপচাপ শুনছিল। তার নিস্তেজ হাত স্বামীর পিঠে বুলিয়ে দিচ্ছিল, যেন সব দুঃখ মুছে দিতে চান তিনি। অস্ফুটে বললেন, তুমি তো একজন উপসেনাপতি ছিলে উল্লাস। যিনি সেনাপতি ছিলেন, একদিন তাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হবে নিশ্চয়ই। লীলার কথায় উল্লাসকর চমকে উঠে বললেন, আমি গেছিলাম তো লীলা। ছাড়া পেয়ে কলকাতায় ফিরে সাইকেল চালিয়ে সোজা চলে গিয়েছিলাম পন্ডিচেরি, তাকে এই প্রশ্নগুলো করব বলে। লীলা বহুবার শুনেছেন এই কথা, তবু ছেলে মানুষ স্বামীটিকে শান্ত করতে বললেন। তারপর উল্লাসকর হাত নেড়ে অবোধ শিশুর মতো করুণ মুখে বললেন, দেখা করতে দিল না, বলল তিনি গভীর ধ্যানে মগ্ন, দেখা করবেন না। লীলা অনেকক্ষণ চুপ করে রইলেন। জানালা দিয়ে ভোরের নরম আলো এসে ঢুকেছে। সূর্যোদয় বঁকি দিচ্ছেন পূর্ব আকাশে। লীলা থেমে থেমে বললেন, তোমায় নিয়ে বাবা তো এই ভয়টাই পেতেন। বলতেন, পালু যেন একটা আগুনের ফুলকি। আগুন যদি অল্প আঁচে জ্বলে, তবে তা জীবন বাঁচায়, কিন্তু যদি বন পাহাড়ে ছড়িয়ে পড়ে, সব কিছু ভস্ম করে দেয়। পালু নিজেকে সামলে রাখতে না পারলে, জানো তখন ভাবতাম বিপিন কাকার মতো একজন মানুষকে আমি বাবা ডাকতে পারবো, কি সৌভাগ্য আমার। কিন্তু দেখো, তা হলো না। উনি দেখেও যেতে পারলেন না যে আমি 1000 জন্ম পেরিয়ে এসেও তোমায় পেয়েছি। উল্লাসকরের কণ্ঠে এমন কিছু ছিল, লীলার চোখে জল এসে গেল। কাঁপা হাতে শুধু স্বামীর হাতের ওপর হাত রাখলেন তিনি। এই সময় মনা ঘরে ঢুকল। এই বৃদ্ধ দম্পতির আন্তরিক দৃশ্যে অভ্যস্ত, একটুও বিস্মিত হল না। প্রায়শই এই দম্পতি স্মৃতি মেদুরতায় মেতে থাকেন। তখন দুজনেই অনর্গল ইংরেজিতে কথা বলতে থাকেন। মনা বোঝে না ঠিকই, কিন্তু সেসব যে ভালোবাসার কথা তা বুঝতে তার কষ্ট হয় না। প্রথম প্রথম ও ভারী অবাক হতো। বুড়ো বয়সে এত প্রেম কি অস্বাভাবিক নয়? এখন আরও অবাক হয় না। ও শুধু বলল, দাদু, তোমার সঙ্গে একজন বয়স্ক লোক দেখা করতে এসেছেন, সঙ্গে মেম সাহেব। বয়স্ক লোক সঙ্গে মেম সাহেব? উল্লাসকর মুহূর্তে সচকিত হয়ে উঠলেন। উত্তেজিত গলায় বললেন, কে 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 এসেছে রে মনা? তিলকজি নাকি মদনলাল ধিংরা? তিলক না নালক জানি না, তবে তুমি যাদের নাম করো তারা সবাই যে অনেক কাল আগে মোড়ে ভূত হয়ে গেছে তা একদিনে বুঝে গেছি। মনা লীলাকে আস্তে আস্তে ধরে বসালো। ও মাসিমা, চা খাবে? হ্যাঁ,
তা করো একটু। কথাটা বলে লীলা চোখ বুঝলেন। উল্লাসকর আবার জিজ্ঞাসা করলেন, কারা এসেছেন বললি? আরে বাইরে দাঁড় করিয়ে এসেছি। সে কি রে, এত সব বড় বড় মানুষদের তুই বাইরে দাঁড় করিয়ে এসেছিস? উল্লাসকর দ্রুত উঠলেন, তক্তার পাশে রাখা লাঠিটা আঁকড়ে ধরে হাঁটতে হাঁটতে ঘর থেকে বেরোলেন। তারপরই তার চোখ মুখ সব বদলে গেল। এক বয়স্ক ভদ্রলোক, পুরুষ্ট কাঁচা পাকা গোঁপ, লম্বাটে মুখের আদল, পরনে বিলিতি কায়দার কোট প্যান্ট, দাঁড়িয়ে আছেন। পাশে এক শ্বেতাঙ্গ মহিলা। ভদ্রলোকের দিকে দেখতে দেখতে উল্লাসকরের দৃষ্টি যেন কেমন বদলে যেতে থাকে। চোয়াল শক্ত হয়ে উঠতে থাকে তার। কেন? কে এলো বৃদ্ধ উল্লাসকরের শিলচরের বাড়িতে? তাকে দেখে কেন বদলে যেতে শুরু করলো তার অভিব্যক্তি? এই পুরুষ এবং শ্বেতাঙ্গ মহিলার সঙ্গে উল্লাসকরের অতীতের কোনো অধ্যায় কি জড়িয়ে আছে? আজ শুনলেন দেবারতী মুখোপাধ্যায়ের লেখা উল্লাসকর, পর্ব 10। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও, ভাষ্য স্পন্দন দাস, উল্লাসকর ঋতব্রত মুখার্জি, লীলা নিশা দরিয়া, অরবিন্দ শুভায়ন রয়, বারিন সৌরভ চক্রবর্তী, উল্লাসকর বৃদ্ধ সমীর কুমার চরিত, লীলা বৃদ্ধা আলপনা শর্মা, সত্যানন্দ ব্রতদীপ মুখার্জি, উপেন পল্লব মণ্ডল, দেবব্রত সৌমিক মৈত্র, বিপিন অতনু চ্যাটার্জি, প্রফুল্ল ভিকি দাস, সুশীল সায়ন্তন ঘোষ, লাবণ্য ছন্দবাণী দত্ত, ব্রাহ্ম বান্ধব অভিষেক মুখার্জি এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন।